আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। একটু পরে যেও আয়শা, কিছু কথা ছিল তোমার সাথে। আমার কোচিং আছে ভাই, এখনই না ফিরলে দেরি হবে। আলতা কিছুটা তাড়া দেখেই বলল কথাটা। সে মুহূর্তেই রিকশার পাশে একটি গাড়ি এসে থামল। আলতা, নীরব দুজনে একসাথে সেদিকে তাকালো। গাড়ির ড্রাইভিং সিট থেকে তাওহিদ নেমে এলো রিকশার সামনে। মাত্র তো 14 দিন গেল, এখনই নতুন কেউ? তাচ্ছিলের হাসিতে ঠোঁট চওড়া করে বলল তাওহিদ। তা দেখে নীরবই আগে কথা বলল। এক্সকিউজ মি। নো এক্সকিউজ হার। বাই দ্য ওয়ে, হু আর ইউ মিস্টার হ্যান্ডসাম? তাওহিদ প্রশ্ন করে বসল নীরবকে। আলতা রিকশাওয়ালাকে যেতে বলল। চাচা চলেন। রিকশা থেকে নেমে আসো এক্ষুনি। আর এই ছেলেকে শিশির জানে এর কথা? শিশিরের নাম শুনেই হাত পা ঠান্ডা হয়ে এলো আলতার। তাওহিদের দিকে আরও একবার তাকিয়ে মনে করার চেষ্টা করলো এটা কি শিশিরের বন্ধু। আলতার মনে পড়ল না এমন কাউকে দেখেছে বলে। শিশিরের ছেলে বন্ধু বলতে হৃদয়, তুহিন, আরও দু একজন মুখ চেনা আলতার। আর বড়লোক বন্ধু বলতে হৃদয়, অনুই বোধহয় ছিল, যাদের নিজের গাড়ি আছে। এ লোকটাকে সে কিছুতেই চিনতে পারল না। তাওহিদ বুদ্ধিমান এবং চতুর, সে হয়তো আলতার ভাবনা আন্দাজ করতে পারল, তাই নিজেই আবার বলল। থাক, আমি শিশিরকে কল করে বলছি। ওহ, তার আগে দাঁড়াও, একটু তোমাদের একসাথে একটা ছবি তুলে নিই। খবরদার কোনো ছবি তুলবেন না আপনি। আপনাকেই তো আমি চিনছি না, আপনি কেন আমাকে এমন ধমক দিচ্ছেন? আলতা প্রতিবাদ করার মতো বলে উঠল। ততক্ষণে নীরব ভূমিকা পালন করে বিরক্ত। রিকশাওয়ালা ও গাড়িওয়ালা মানুষের সাথে তর্কে জড়াতে চায় না বলে আলতাকে নেমে যেতে বলল। সে বেচারি মনে মনে একটু ভয় পেলেও নিজেকে শক্ত দেখাতে বলে বসল। আপনি এমন পথিমধ্যে আমাকে আটকাচ্ছেন কেন? আর নীরব ভাইয়া, আপনি কেন রোজ এমন পিছু নিচ্ছেন? একই সাথে দুজনকে প্রশ্ন করে বসল আলতা। মনের ভয় আর প্রকাশ্যে না আনতেই সে চোখ মুখ শক্ত করে রইল। তাওহিদ বুঝল সহজে সুযোগ হবে না কথা বলার, তাই এবার সরাসরি বলল। আমি অনুর ফিয়ন্সে, তোমার সাথে আমার কথা আছে আর্জেন্ট। আর এই ছেলেকে বলো তো? আরও একদিন তোমার খোঁজে এলাম, তখনও একে তোমার পাশে দেখেছি। আলতার এবার ভয়টা হলো অন্যরকম। অনুর বাগদত্তা তো সবই জানে বলে মনে হচ্ছে। সাহস না খুইয়ে আলতা সত্যিটাই বলে দিল নিজের মতো করে। উনি আমার বান্ধবীর ভাই, ভাইয়া কিছু বলার জন্য এসেছেন। আচ্ছা, এই ছেলে, বলো কি বলতে এসেছো? আমিও শুনি কি বলার আছে তোমার বোনের বান্ধবীকে। তাওহিদের কথার ধরনে নীরব পরাস্ত সৈনিকের মতো জায়গা ছাড়তে বাধ্য হলো। তবে সে ঠিক করেছে অন্য একদিন কথাও বলবে, আর আলতাকে নিজেরও করবে। নীরব যেতেই তাওহিদ আলতাকে বলল। গেট ইন দ্য কার। না। ভয় পাওয়ার দরকার নেই, তোমার মতো পুচকে মেয়েকে আমি কিছুই করব না। আই হ্যাভ ক্রাস্ট অন অনু, সো চিল। আমার শুধু কিছু বলার আছে, সেই সাথে জানার আছে। তুমি আর আমি একই পথের পথিক, তাই তোমার মতো পুচকের কাছে আমাকে আসতে হলো। তাওহিদের কথাতে স্বাভাবিক আচরণ এবং খুব পরিচিত বলে মনে হলো তাকে, কিন্তু তবুও এতটা কি ভরসা করা উচিত হবে? বয়সের অপরিপক্কতা সাথে ভীতি দুটোই আলতাকে বারণ করলো যাবে না একসাথে। আলতা জেদ ধরে রইল গাড়িতে উঠবে না মানে উঠবেই না। বাধ্য হয়ে তাওহিদ গাড়ি সাইড করে রাস্তার পাশেই ফুটপাতে বসলো। আলতাকে ইশারা করলো বসতে, কিন্তু কলেজের পাশে এভাবে বসা কি ঠিক হবে? টিচারদের নজরে পড়লে কেমন দেখাবে? কিন্তু তাওহিদ আজ কথা না বলে যাবে না, তাই আলতাকে দাঁড়িয়ে থেকেই কথা শুরু করতে হলো। তাওহিদ প্রথমেই প্রশ্ন করল। শিশিরের সাথে কি তোমার রিলেশন আছে? আলতা এ কথার জবাব কি করে দিতে হয় জানে না, তবুও নিজের মতো বলল। আমরা ভরসা করি দুজন দুজনকে, একসাথে থাকবো আমরা সারা জীবন। মানে দুজনের সম্পর্কে আছো, কমিটেড আছো, বিয়ে করবে, তাই তো? আমিও অনুর সাথে কমিটেড, কিন্তু অনু শিশিরকে ভালোবাসে। আলতা কথাটা প্রথমবার জানলে হয়তো চমকাতো, কিন্তু না, সে অনেক আগেই জেনেছে এই কথা। শিশির নিজে আন্দাজ থেকে বলেছিল, আর সোহা সেদিন সত্যিটা বলে দিয়েছে, তাই তৃতীয়বার শুনে কোনো প্রতিক্রিয়া হয়নি। তাওহিদ আবারও বলল।
সেদিন ক্যাফেতে যে দৃশ্য আমি দেখেছিলাম তুমিও তাই দেখেছো। সেটা শুধুই একটা নাটক ছিল। সেদিন শিশির ভাই তার আলতাকে মানে আমাকে প্রপোজ করতে চেয়েছিল, এভাবে সেটাই বান্ধবীদের দেখাচ্ছিল তিনি। তাওহিদ এ কথা শুনে বিস্ময় হা হয়ে গেল। তবে কি সেদিন অনু মিথ্যে বলেছিল যাওয়ার আগে? সে যে বলল শিশিরের সাথে সে রিলেশনে জড়াচ্ছে, ইভেন লন্ডনে তারা লিভ ইনে। তাওহিদ বুঝতে পারল সবটাই নাটক। তবে বুঝতে দেরি হয়ে গেল। ওই পাগলাটে খ্যাপাটে মেয়েটা তাকে ফাইনালি বোকা বানিয়েই গেল। কিন্তু না, অত সহজে তো সে ছাড়বে না। আগামী ৫-৬ মাস তার ব্যস্ত শিডিউল অফিসে, এরপর সে যাবে লন্ডনে। কিছুতেই আর ছাড় নেই অনুর, অনেক হয়েছে জেদ। তাওহিদ এবার চলে যেতে পা বাড়াচ্ছিল, হঠাৎই আবার আলতার দিকে ফিরে জানতে চাইল নীরবকে নিয়ে কোনো প্রকার ঝামেলা আছে কিনা। আলতা বলবে না করেও কেন জানি বলে দিল ছেলেটা তাকে প্রপোজ করেছিল অনেক আগেই। কিছুদিন আগে চুপচাপ ছিল, কিন্তু এখন হুট করেই কেমন পিছু লেগে আছে। তাওহিদ শুনে আর কিছু বলল না। রিকশা ডেকে আলতাকে পাঠিয়ে তাওহিদও চলে গেল নিজ গন্তব্যে। শিশিরের ডিপার্টমেন্টে আজ ক্লাস নেই। ক্যাম্পাসে কিছুটা সময় ঘুরে ফিরে সে অনুকে কল দিল দেখা করার জন্য। এখানে তাদের সাবজেক্ট আলাদা, তার ওপর শিশিরের অক্টোবরের প্রথমে যে টেস্টের কথা ছিল সেটা ডেট চেঞ্জ হয়েছে। এখানে শিশিরের যে ফান্ড অ্যাপ্লিকেশন ছিল তাতেও সমস্যা দেখা দিয়েছে। অথচ উইদাউট ফান্ড হেল্প সে এদেশে থেকে পড়াশোনা করতে পারবে না। অন্তত মান্থ শেষে তার মোটা অঙ্কের খরচ দেশ থেকে সে কিছুতেই আনতে পারবে না। অনু অবশ্য তার কাজিনের মাধ্যমে কাজের ব্যবস্থা করে দেবে বলেছে, কিন্তু এই পরদেশে এতটাও সহজ হবে না তার জন্য। অনু কল পেয়ে চলে এসেছে মিনিট 10-এর মাঝেই। দুজনে ক্যাম্পাস থেকে বেরিয়ে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতেই অনু প্রশ্ন করল, কি যেন বলবি বলে ডাকলি? ভাই কাল বিয়ে করেছে। কি? শরৎচন্দ্র বিয়ে করে ফেলেছে? চেঁচিয়ে উঠল অনু, সেই সাথে পা থামিয়ে শিশিরের দিকে তাকালো অবিশ্বাসের চোখে। কাকে আর কেন? কেন মানে কি বিয়ে করবে না? আর কাকে করেছে আমি ঠিক জানি না, চিনি না। তবে আম্মা বলছিল জেঠির ভাইয়ের মেয়ে হতে পারে। ও মানে তার মামাতো বোন? বিয়েটা আসলে একটা দুর্ঘটনার মাধ্যমে হয়েছে বলে শুনলাম। তবে আমি খুশি, ভাইয়ের জীবনে এবার পরিবর্তন আসবে। ভালো তো। এভাবে বলছিস কেন? তো কিভাবে বলবো? তোর ভাই বিয়ে করেছে সেটা ভালো। সোহাকে তো আর করেনি যে খুশিতে নাচবো। সোহারও বিয়ে হয়ে গেছে অনু, এখন আর এমন কথা না বললেই বোধহয় ভালো হবে। বলবো না। কি ভাগ্য, যে যাকে চায় তাকে পায় না, আর যাকে চায় তাকে পায় না। বিষণ্ণ গলায় কথাটা বলেই অনু অন্যদিকে মুখ ঘোরালো। শিশির বোঝে অনুর দীর্ঘশ্বাস আর বিষণ্ণতার কারণ, কিন্তু তার যে কিছুই করার নেই। অনুও পরিস্থিতি বদলে দেখতে চাইল শরতের বউয়ের ছবি। শিশির জানালো কোনো ছবি নেই, এমনকি সে এখনো দেখেনি ভাবির মুখ। ভিডিও কল অবশ্য করেছিল শিউলি গ্রুপে, কিন্তু শরৎ কিছুতেই মেয়েটির সামনে ফোন নিয়ে যায়নি। তবে আম্মা বলেছে আজ রাতে নাকি আবারও বউকে সাজিয়ে ছবি তুলবে। শিউলি হয়তো বিকেলেই চলে আসবে, তখন সুযোগ হবে দেখার। অনু আর শিশির কিছু সময় চলতে চলতে কথাবার্তা বলতে থাকলো। পরে অনু চলে যেতেই সে আলতাকে কল দিল। আলতা প্রথম কলে রিসিভ করে সালাম দিল। কেমন হলো পরীক্ষা? ভালো হয়েছে। দুপুরে খেয়েছিস? সন্ধ্যার নাস্তাও শেষ আমার। তোমার ওখানে এখন কি বিকেল হয়েছে? না, সবে দুপুর শুরু। ভালো আছো শিশির ভাই? হঠাৎ প্রশ্ন করে বসলো আলতা। এই প্রশ্নটা আদৌ প্রশ্ন ছিল নাকি নিজের ভালো না লাগার বার্তা, তা বুঝতে শিশিরের একটুও সময় লাগেনি। খারাপ তো তারও লাগে, সেও তো মিস করে তার এই চঞ্চল পাখিটিকে। কিন্তু সে কথা প্রকাশ করার মতো দুর্বলতা তার নেই। অনেক লম্বা সময় তাকে কাটাতে হবে দূরত্ব নিয়ে, তাই মিথ্যে করেই বলল, খুব ভালো আছি। তুই কেমন আছিস? আমার ভালো লাগে না কিছু, মন বসে না পড়ালেখায়, টিউশনিতে। সারাক্ষণ চুপচাপ বসে থাকতে ইচ্ছে করে। আর যখন যখন তোমার কথা মনে পড়ে, খুব বেশি মনে পড়ে, তখন বুকের ভেতর কেমন যেন কষ্ট লাগে, আমি না বুঝি না। আলতা ঝরঝর করে বলে দিল তার মনের অবস্থা, অথচ বুঝতেই পারল না তার এই কষ্ট প্রকাশ ওপাশের ব্যক্তিটির হৃদয়টাকে কি যে দগ্ধ করছে যন্ত্রণার অনলে। চোখ ঝাপসা হলো শিশিরের, কণ্ঠ রোধ হলো। কিন্তু তার এতটাও ভেঙে পড়লে চলবে না যতটা আম্মা আর আলতা ভাঙছে তাকে ছাড়া প্রতিটি মুহূর্তে। পরে কথা হবে, এখন রাখি। রাতে আজ কথা হবে না? ব্যাকুল হয়ে জানতে চাইলো আলতা। হবে। আচ্ছা।
আলতা শোন, হুম। খুব ভালোবাসি রে তোকে, কিছু বলবি না? কাতর গলায় প্রশ্ন করল শিশির। আলতা চাইছে বলতে, কিন্তু যা বলতে চায় তা তো কণ্ঠদেশ থেকে বেরিয়ে আসছে না। কিন্তু মন সে কথা প্রতি মুহূর্তে বলে ক্ষণে ক্ষণে একথা তো তসবির মতো জপে যায়। অথচ যে মানুষটা একথা শোনার অপেক্ষায়, তার কাছেই বলা হয় না। বুকের কাছে কোথাও একটা ঝর্ণার ঝিরঝিরে বয়ে চলা মন উতলা হাওয়ার দাপট এলোমেলো করে অন্তর্দেশ। অল্প বয়সী আবেগ এখন ধীরে ধীরে প্রাপ্তবয়স্ক যুক্তি বুদ্ধিতেও ভারীও হয়েছে একটুখানি। সে এখন বড়দের মতো অনেক কথাই ভেবে চিনতে তারপর বলে। কাল কথা বলার সময় শিশিরকে নিজে থেকেই তাওহিদের কথা বলে দিয়েছে আলতা। তবে নীরবের কথাটা চেপে গেল ভয়ে। নীরবের মনোভাব জানার পর যে বিদেশ থেকেই চিন্তায় অস্থির হয়ে পড়বে শিশির, সে বিষয়ে সন্দেহ নেই। আরেকটু সে নিজেই নীরবকে এড়িয়ে দেখবে কতটুকু কাজ হয়। এরপর না হয় অন্য কিছু ভাববে। তার ওপর নাহারকেও আবার জানিয়ে দেখতে হবে। আলতার ভাবনায় থাকা নীরবকে নিয়ে চিন্তাটা বেশিক্ষণ স্থির রইল না। বাবার ফোন পেয়ে মনের ভেতর আবার বাড়ি যাওয়ার একটা ব্যাপার জাগ্রত হলো। আওলাদের ব্যবসা মন্দা এ মাসে, তা যেন আলতা আর আব্বার গলার স্বরের স্থিতিতে টের পেয়ে গেল। আলতা এ বছরে টিউশনির টাকা থেকে টাকা জমিয়েছে কিছু কিছু বলতে একেবারে সামান্য নয়। তার জন্য মোটের ওপর প্রায় 1015 টাকা, অনেক বড় অ্যামাউন্ট। আব্বা প্রতি মাসে যা দেয়, আবার আম্মাও দেয়, সব মিলিয়ে তার হোস্টেল খরচ আর কলেজ কোচিং হয়ে যায় সমানে সমান। কাপড় চোপড় তো আর প্রতি মাসেই লাগে না, তাই টুকটাক কেনাকাটার পেছনে 1000 খানেক টাকা নিজের টিউশন থেকেই নিতে পারে। শিশির ভাইয়ের কারণেই সে গত বছরের চেয়ে এবছরে টিউশনি ভালো পেয়েছে। মনে মনে দোয়া করছে যেন ইন্টারমিডিয়েটে চমৎকার একটা রেজাল্ট করতে পারে, একদম শিশির ভাইয়ের মতো। তাহলে তার কোচিংয়ের এক স্যার বলেছেন সেখানেই তাকে একটা সুযোগ দেবে। এতে তার অনেকগুলো সুবিধাও আছে, কিন্তু এই সুযোগ পেতে হলে দেখানোর মতো একটা রেজাল্ট লাগবে। চোখের পলকে সময় কেটে যাচ্ছে, পরীক্ষার বেশি দিন বাকি নেই। শিশিরও সাধ্যমতো রাতে তার পড়াশোনা দেখছে ভিডিও কলে। এতে অবশ্য নতুন রুমমেট সিনিয়র আপুটা বেশ বিরক্ত তার ওপর। আলতা হ্যান্ড ফ্রি ব্যবহার করে, তবুও মেয়েটি বেশ বিরক্তি প্রকাশ করে। অথচ প্রথম যে আপুর মাধ্যমে সে এখানে এসেছিল, শিশিরের বন্ধুর বোন শৈলী আপু, সে আপুটা তাকে যথেষ্ট সাপোর্ট করত। এমনকি শিশিরের সাথে তার এই প্রণয়ের সূচনাটাও তিনি খুব সহজভাবে নিতেন। কিন্তু ওই আপু যাওয়ার পর যে এলো, সেও সিনিয়র, তবে যথেষ্ট রূঢ়ভাষী। সময় তার তল্পি গটিয়ে এগোতেই থাকে নিজের মতো। শরৎ রূপসার বিয়ে হলো আজ 3য় রাত চলে। কাল রাতেও মেয়েটি ঘ্যান ঘ্যান করে কান্না শুরু করতেই শরৎ দোকানের চাবি নিয়ে বেরিয়ে গিয়েছিল। কে বলেছিল এই বাচ্চা মেয়েটার উপকার করে নিজের কপালে শনি আনতে? রাতভর ভ্যাপসা গরমে মশার কামড়ে রাত কেটেছে তার। সকালে বাড়ি ফিরে মায়ের ধমকানি, চাচির কথা সব মিলিয়ে তার তখন রূপসাকে ধরে দুটো লাগাতে ইচ্ছে করছিল খুব। ঠান্ডা মানুষ, গরম হলে ভয়ানক কাণ্ড ঘটবে, এটাই তো বলে লোকে। শরতের ক্ষেত্রেও তাই হলো। চুপচাপ স্বভাবের ছেলেটা রেগে ঘর থেকে টেনে রূপসাকে বের করে দিল। জয়তুনের বকাবকি আরো বেড়ে গেল। শিফাও বোঝাতে চাইল শরৎকে। কোনো কাজে এলো না কারো শাসন বারণ। শরৎ রূপসাকে নিয়ে রওনা দিল তাদের বাড়ি। যে করেই হোক এই মেয়েকে এখানে রাখা যাবে না। বয়সে ছোট, তার মানে একদম নাদান বাচ্চাও নয়। বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি থাকবে, তাতে কান্নার কি আছে বুঝে পায় না শরৎ। সে তো মেয়েটার ওপর অত্যাচার করছে না, অন্য পুরুষদের মতো গায়েও হাত দিচ্ছে না, তবুও কেন কাঁদতে হবে? সত্যি শরৎ রূপসাকে নিয়ে দুপুরেই চলে এলো তাদের বাড়ি। বিয়ে যেমন করেই হোক বাড়ির লোক মেয়েকে দেখতে যাবে, খোঁজ নেবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু রূপসার বাড়ি থেকে খোঁজ নেয়নি। শরৎরা যখন পৌঁছে গেল রূপসাদের বাড়ি, তখন পরিস্থিতি বৈরী সে বাড়িতে। ধার কর্জা করে মেয়ে বিয়ে দিচ্ছিল, সেই সাথে জমি বিক্রি। বলা যায় হাতের জমা সব শেষ নিম্নবিত্ত পরিবারের। মেয়ে আর জামাইকে দেখে রূপসার মা তড়িঘড়ি বিছানার চাদর টেনে একটু গোছাতে চেষ্টা করলেন। রূপসার ছোট ভাইকে 10টা টাকা দিয়ে দ্রুত চিনি আনতে বললেন।
ঘরের পেছনে লেবু গাছ থেকে দুটো লেবু এনে তাতে শরবত বানাতে বসলেন। রূপসার ভাই 10 টাকায় কাগজে মোড়ানো একটুখানি চিনি এনে মায়ের হাতে দিয়ে আবার গেল আব্বাকে ডাকতে। রূপসার তখন কান্নাকাটি একদমই শেষ, পথেও আর কাঁদেনি সে। শরৎ টিনের ঘরটায় বসেই শুনতে পাচ্ছে সকলের ছুটাছুটি। এসে তো ছিল মেয়েটিকে রেখেই চলে যাবে বলে, কিন্তু এখানে সবার অস্থিরতা দেখে কিছু বলতেও সংকোচ হলো তার। রূপসার বাবা এসেই বললেন, জামাই, তোমরা কি আজই যাইবা না থাকবা একদিন? মুখের ওপর এমন প্রশ্নে শরৎ ভীষণ লজ্জা পেয়ে গেল। কেউ তো কোনো আত্মীয় এলে এভাবে মুখের ওপর যাওয়ার কথা বলে না, আর সে তো একদিন আগে তার মেয়েকে বিয়ে করা বর। বিয়ে যেমন করেই হোক, মেয়ে আর জামাই বাড়িতে এসে থাকে না। উচিত তো ছিল তাদের নিজেদেরই নিয়ে আসা, সেখানে নিজে থেকে আসা জামাইকে কেউ এমন প্রশ্ন করে? শরতের হতবুদ্ধি অবস্থা হয়ে গেছে, সে আমতা আমতা করে বলল, আমি একটু পরই চলে যাব, ও কাজ ছিল তাই। নতুন বিয়া হইছে, কান্নাকাটি তো করবই। তুমিও তো ভাইবো না, তোমার মা মানে জয়তুন বুবু ঠিক সামলাই নিব ওরে। ওর থাকা লাগবো না, ওর সাথেই নিয়ে যাইও। একদম সবটা বলে রূপসার বাবা চলে গেলেন সামনে থেকে। শরৎ ভেবে পায় না এটা কি জোর করে তার ঘাড়ে গছিয়ে দিল মেয়েকে। পরে মনে হলো সে নিজেই টেনে নিয়েছে ঘাড়ের ওপর। কিন্তু এ কেমন বাবা যে বিয়ের পরদিনই মেয়ে জামাইকে এক প্রকার তাড়িয়েই দিচ্ছে। শরৎ তখনই হয়তো চলে আসতো, কিন্তু বাঁধ সাধল তার আপন মামি। তিনি এক প্রকার জোর করেই দুপুরে নিজের বাড়িতে খাওয়ালেন, সেই সাথে জানালেন রূপসার বাবা সেদিন বিয়ের ঘটনার পর থেকেই অস্বাভাবিক আচরণ করছেন। এমনিতেও জমি জমা কিছু বিক্রি করে মেয়ের বিয়ে দিচ্ছিলেন, সেখানে নানা রকম ঝামেলায় হয়তো এমন করছেন। তার উপর ঘরে বাজার সদাই নেই, মেয়ের বিয়ে উপলক্ষে ইনকামের সব টাকা শেষ করেছেন। এখন চলতি মাস কাজ করবে, পরেই না হাতে টাকা আসবে। শরৎ সবটা চুপচাপ শুনল, কিছু বলার মতো নেই। বাড়ি ফেরার আগে সে আবার রূপসাদের বাড়ি গেল, পাশাপাশি তার নানার বাড়ি এবং ভাইদের। জয়তুনের বাবা চাচারা মোটে 3 ভাই, তার মধ্যে কেউ বেঁচে নেই। বয়স্ক বলতে শুধু রূপসার দাদি এখনো জীবিত আছেন। রূপসা বাড়ি এসে অবধি দাদির ঘরে বসে আছে। শরৎ বাড়ি ফেরার জন্য তাদের বাড়ি এলে রূপসার মা ভীষণ লজ্জিত বোধ করলেন। শত হলেও মেয়ের জামাই, তাও আবার প্রথমবার এসেছে, অথচ তারা এক মুঠো ভাত খাওয়াতে পারল না। ছেলেটা যে ভারী ভালো তা তিনি সেদিনই বুঝেছেন। শরৎ বোধহয় শাশুড়ির মনোভাব আন্দাজ করতে পারল কিছুটা, তাই সে এগিয়ে এসে বলল, আমি ওকে ডাকুন, এখন রওনা দেব আমরা। তুমি এই ঘরে যাও বাবা, রূপসা হ্যার দাদির লগে বইয়া আছে। রূপসার দাদি দুপুরে ভাত খেয়েই নাতনিকে নিয়ে বসেছেন কথা বলতে। সে কথা হলো স্বামীর সাথে বিগত রাত দুটো কেমন কাটলো এবং পরবর্তী রাতে কিভাবে কাটাতে হবে। এমনকি স্বামী যা বলবে এবং করবে তা চুপচাপ মেনে নিতে হবে। ফরজ গোসল থেকে ধরে স্বামীর আদর সোহাগ সবই যেন সবিস্তারে নাতনিকে বোঝাতে চাইলেন। রূপসা বিরক্ত হয়ে বলে উঠল, দাদি তুমি ওকে বেশরম, সব খালি খারাপ কথা কও, আমি থাকবো না এই ঘরে। আরে বুবু, এটাই খারাপ কথা না, বিয়া হইলে সবাই এইটাই কয়, নাতিগো শিখাইয়া দেয়। শরৎ ঘরের দরজায় দাঁড়িয়ে নাতি নাতনির শেষের কথাটুকু শুনে ঘরে ঢুকতে ইতস্তত করছিল। তাকে পেছনে দেখে রূপসার মা নিজেই এবার এগিয়ে এসে ডাকলেন, রূপসা ঘরের তন বাইর হ, জামাই দরজায় খাড়াইয়া আছে। দাদি নাতনি দুজনেই এবার নড়ে চড়ে উঠল। রূপসার দাদি শরৎকে ঘরে নিয়ে বসালেন। শরৎ এবার রূপসাকে বলল, তৈরি হও, আমরা এখনই ফিরব। রূপসা সে কথা শুনে দাদিকে জাপটে ধরে বলল, আমি যাবো না দাদি, ওই বাড়িতে আমি কার কাছে থাকবো, আমার ভয় লাগে। আরে সার সেমরি, এমনে জামাইরে ধরিস, ওই বাড়ি গিয়া জামাইর লগে থাকবি, আর কারে দরকার? আমি যাবো না। যা তো, শ্বশুর বাড়ি গেলে নতুন শাড়ি চুড়ি পাবি। আরো অনেক রকম কথা বলে কয়ে রূপসার দাদি আর মা মিলে তাকে পাঠালো শরতের সাথে। পথে একদম মৃত মানুষের মতো যেন দম বন্ধ করে বসে রইল রূপসা। শরৎ মনে মনে নিজেকে শখানেক গালি দিয়েও ভেতরে স্বস্তি পেল না। এ কি ভুল করল সে? জীবন তো ছেলে খেলা নয়,
এত অপরিণত বুদ্ধির মেয়েকে নিয়ে কিভাবে কাটবে তার জীবন। একটা এসএসসি পাস মেয়ে এতটাও অবুঝ হয়? এই মেয়েটা আমাদের আলতার চেয়ে খুব বেশি ছোট হবে না, কিন্তু আলতা তো কত ভালো বোঝে পরিস্থিতি, সম্পর্ক। শরৎ নিজ মনে এতটা ভাবল যে তার রূপসার প্রতি একরকম বিরক্তি এসেই গেল অল্প সময়ে। বাড়ি ফিরতে সন্ধে হলেও সে দোকানে চলে গেল। শিউলি এসেছে আজই বিকেলে ভাইয়ের বউ দেখবে বলে, কিন্তু বউয়ের গায়ের রংটা দেখতেই তার মন ভার হয়ে এলো। তার ভাই কত ফর্সা, সেখানে এই মেয়েটা শ্যামবর্ণের। ভাইয়ের পাশে দাঁড়ালে একদমই সাদা আর কালোর মতো ব্যবধান মনে হবে। এর যে কত ভালো হতো যদি কাকার কথা মতো আলতাকে বিয়ে করত। ওদিকে শিশির ভাই শ্যামলা আর আলতা দুধে আলতা গোলাপি রঙের। ভাবি দেখে খুব মন খারাপ হলো শিউলির, কিন্তু সেটা আর ভাইয়ের সামনে প্রকাশ করেনি। আলতার লুকানো কথা শিশিরের কানে পৌঁছাতে মাত্র অর্ধরাত লেগেছে। তাওহিদ নিজেই শিশিরের সাথে সোশ্যালে যোগাযোগ করে নীরবের কথা জানিয়েছে, আর সে কথা তাওহিদের মাধ্যমে জানতে পারায় আজ শাস্তি মিলেছে তার। রাত 3:30টার পরও আলতা বই খাতা রাখতে পারছে না সামনে থেকে, অথচ ভেবেছিল 1টার মধ্যে পড়া শেষ করে চুপচাপ আধ ঘন্টা শুধু শিশির ভাইকেই দেখে যাবে। কবে থেকে মন ভরে দেখতে না পারায় কেমন এক হাহাকার বুকের ভেতর। বলা যায় চঞ্চল কিশোরীর নতুন প্রেমে খরা জাগা এক চর তৃষ্ণায় চৌচির। কিন্তু এ কি হলো, নিজেরই করা ভুলে এখন মন ভরে দেখার স্বাদ আর মিটল না। শিশির ঘুমানোর প্রস্তুতি নিয়ে বিছানা বালিশ গুছিয়ে নিচ্ছে, ফাঁকে ফাঁকে ফোনের স্ক্রিনে চোখ রেখে দেখছে আলতা ম্যাথ করছে কিনা। এদিকে আলতার হাতের বৃদ্ধাঙ্গুল আর তর্জনী ব্যথায় লাল হয়ে উঠেছে। লেখাপড়ার পর্ব যখন চুকে গেল তখন শিশির তাকে কিছু বলতে না দিয়ে কল কেটে দিল। ভারী মন খারাপ নিয়ে ঘুমাতে গেল আলতা। রাতের শেষ প্রহর হওয়ায় আর চোখ মেলে রাখতে পারেনি। সকালে অ্যালার্ম বাজতেই আবার ওঠে, নাস্তা গোসল সব সেরে তৈরি হলো কলেজের ইউনিফর্ম পরে। যাওয়ার আগে চোখ বুলিয়ে নিল বইয়ে খাতায়। সময় মতো কলেজে গিয়ে পরীক্ষা দিয়ে আবার ফিরেও এলো। রুমে ফিরে প্রথমেই সে ফোন চেক করলো, কোনো কল মেসেজ আসেনি। সারা বিকেল তার টিউশন একসাথেই কাটলো। সন্ধে রাত পেরিয়ে রাতের প্রায় 11টার দিকে এলো কাঙ্ক্ষিত ফোন কলটি। আলতা রিসিভ করে কিছু বলার আগেই শিশির বলল, নেক্সট কি পরীক্ষা? ফিজিক্স। পুরো সিলেবাস কমপ্লিট করার জন্য তোর হাতে সময় 2 ঘন্টা, এর মধ্যেই সব শেষ করবি। সিলেবাস বলতে শিশিরের বন্ধুর মাধ্যমে কালেক্ট করা এক সাজেশন পত্র ছিল সেটাই। আলতার সুবিধার প্রায় প্রতিটা বিষয়ে সে খেয়াল রাখার চেষ্টা এখনো করে, সুদূর লন্ডনে বসেও। আলতা বুঝতে পারল শিশির ভাই এখনো তার উপর প্রচণ্ড রেগে আছে, কিন্তু এই রাগটাই তো সে ভাঙাতে জানে না। শিশির যখন তাকে পড়া বুঝিয়ে পড়তে দিল, আলতা চুপচাপ নিজের পড়ায় মন দিল। শিশিরের নিজেরও একটা কোনো টেস্ট ছিল বলে সে নিজেও নোটস হাতে বসে পড়ল। নিঃশব্দে পড়ার মাঝেই হঠাৎ কানে এলো ফোপানোর আওয়াজ। শিশির ফোনটা চোখের সামনে ধরে অবাক হয়ে দেখল আলতা মাথা নিচু করে কাঁদছে। সে এই কান্না দেখে ব্যাকুল হয়ে ডাকল, এই আলতা, কি হয়েছে? কাঁদছিস কেন? আলতা কোনো জবাব দিল না। সে তার মতোই কেঁদে যাচ্ছে, তবে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে যেন কান্নার আওয়াজ রুমের বাকি 2জন মানুষ টের না পায়। কিন্তু শেষ রক্ষা হলো না। টুম্পা এসে উঠে জড়িয়ে ধরল আলতাকে। শিশির তখনও একটানা ডেকেই চলছে। হ্যান্ডফ্রি লাগানো ছিল আলতার কানে, যা টুম্পার আওয়াজেই সে শুনতে পাচ্ছিল না। আলতার কান্না শুনে সিনিয়র আপুটা বিড়বিড়িয়ে বলল, যত সব ন্যাকামি শুরু করেছে রাত বিরেতে। ঘুমিয়ে শান্তি নেই এসব নিব্বিদের সাথে থাকলে। টুম্পা কিছুক্ষণ মাথায় হাত বুলিয়ে একটু পানি খাইয়ে আলতাকে চুপ করালো। সে দেখল আলতার ফোনে কল চলছে সাইলেন্টলি। স্ক্রিনের নাম শিশির ভাই। সে রিসিভ করতেই শুনতে পেল অস্থির কণ্ঠ শিশিরের, ভাইয়া আয়শার কান্না থেমেছে, কাল কথা বলুন না হয়, আমি ওকে ঘুমাতে বলেছি। শিশির ফোন রাখলো, কিন্তু তার আর ঠিকঠাক ঘুম হলো না রাতভর। পরের দিন বিকেলেই সে আবার কল দিল। আলতা কোচিংয়ের জন্য রওনা দিয়েছিল তখন। গরমের শেষান্তে হিম হিম হাওয়া বাতাসে। আলতা গম্ভীর মুখে বসেছিল রিকশায়। কোথা থেকে তাওহিদ এসে গাড়ি থামালো রিকশার সামনে। আজও আলতা ভয় পেল।
তবে নিজেকে স্বাভাবিক রাখল তাওহিদের সামনে। এ শহরে এসে সে প্রথমে যা শিখেছিল তা হলো কাউকে নিজের দুর্বলতা বুঝতে না দেওয়া। মানুষ দুর্বলতা জানতে পারলেই আঘাত করে, আর এ কথা শিশির ভাই তাকে কঠোরভাবে বুঝিয়ে শিখিয়ে গেছে। সেও তা মেনে চলতে চেষ্টা করে। তাওহিদ গাড়ি থেকে বের হতেই আলতার রেগে প্রশ্ন করল, এসব কি? আপনি এমন সামনে এসে থামলেন কেন? কথা আছে, রিক্সা থেকে নেমে এসো। পড়া আছে আমার। সে আমি বুঝবো, এসো তুমি। না, সরে যান, মামা রিক্সা চালান। তাওহিদ শুনল না, অনেকটা জোর করেই নিয়ে গেল সাথে করে। আলতার কোচিং সেন্টারের কাছে একটা রুপটপ ক্যাফেতে নিয়ে বসালো। তারপর ধীরে ধীরে বলল শিশিরের কাছে সে নীরবের কথা ইচ্ছে করেই জানিয়েছে। বলা যায় শিশিরের বিশ্বস্ততা পাওয়ার জন্য। অনুর সাথে তার যোগাযোগ মুশকিল, কিন্তু সত্যি তো সে অনুকে প্রচণ্ড ভালোবাসে। সে জানে আলতা শিশিরের জীবনে কি, তা সে সোহার সাথে শেষবার কথা বলতে গিয়েই জেনেছে। আর তাই আলতার সুরক্ষা সে নিশ্চিত করতে পারলে শিশিরও নির্দ্বিধায় তার জন্য কিছু করবে, এমনটা ভেবেই সে পিছু নিয়েছে। নীরব যেন আলতার পেছনে কিছুতেই আর না আসে সেদিকে খেয়াল রাখার দায়িত্বটা নিজের কাঁধেই তুলে নিয়েছে। আলতা কথা বলে বুঝতে পারল তাওহিদ তার ক্ষতি করবে না। সে কোচিং থেকে ফিরে নিজেই শিশিরকে নক দিল। মাত্র কয়েক সেকেন্ডের মাঝেই কলটা এলো শিশিরের, যেন আলতার অপেক্ষাতেই সে ফোন হাতে বসেছিল। তুই কাঁদছিলি কেন? কি হয়েছে তোর? ঠিক আছিস না? শিশিরের কণ্ঠে চিন্তা, অস্থিরতা স্পষ্ট। আলতা তা বুঝতে পেরে জানালো, তুমি রেগেছিলে আমার উপর? বলে তুই এভাবে কাঁদবি? রাগ করবো না তো কি করব? কাজই তো তেমন করেছিস। আমি লুকোতে চাইনি কিছু, শুধু চাইছিলাম নিজে থেকে চেষ্টা করে দেখতে, যেন নীরব ভাইকে বুঝিয়ে দূর করতে পারি আমি। তোকে এত বুঝতে কে বলছে? হ্যাঁ, আর কি বলিস? নীরব ভাইয়া? হ্যাঁ ভাইয়া হয় তোর, একদম খুন করে ফেলবো। সে তোর কোন জন্মের আত্মীয়, এই জন্যই তোর উপর রাগটা বাড়ে আমার। ভাইয়া শব্দটাকে খুব টেনে টেনে ব্যঙ্গ করে বলল শিশির। তুমি আবার রেগে যাচ্ছ? ফুপিয়ে বলল আলতা। শিশির বুঝতে পারল এই মেয়ে আবার কান্না করবে রাতের মতো। থাম, কাঁদিস না এখন আর। কাছে নেই যে এখন একটু আদর টাদর করে কান্না থামাবো। আর রাখবো না বলছি, থেমে যায় এক্ষুনি, নইলে কিন্তু লন্ডন থেকে উড়ে চলে আসবো। তাহলে চলেই আসো। ফোপানো থামিয়ে বলে দিল আলতা। ইস, এভাবে বলিস না রে, এমনিতে অন্তর পরে দূরে থাকতে, তারপর যদি এমন করে বলিস তবে তবে তো 2 বছর 2 মাসও টিকতে পারবো না। শিশির কথাটা শুনে চোখে পানি এলো আলতার। সত্যি খুব কষ্ট হয় তার, কিন্তু এ কষ্টের পর হয়তো তাদের সুখের সম্মিলন হবে। অপেক্ষার প্রহর বড় ভয়ঙ্কর সুন্দর। সময়গুলো তীব্র শীত থেকে হোক কিংবা বর্ষা, সবেতেই শিশির আলতার কাটছে বসন্তের মতো। ঝিরঝিরে মিহি হাওয়া, মিষ্টি ঝলমলে রোদ আর শীতগন্ধি কুয়াশা, সবটাই শিশির আর আলতার কাছে ঠিক বসন্তের পাগল করার সময় বলে মনে হয়। চোখের পলকে কেটেছে 8-9 মাস শিশির অনুর বিদেশ বিভুঁইয়ে। শরতেরও বিয়ের কেটে গেছে 8 মাস। এতগুলো মাসের মধ্যে একমাত্র শরতের সময়গুলো কাটছে বড্ড ফ্যাকাশে। রূপসা নামের কন্যাটি তার চোখে এখন রূপবতী কন্যা। মনের ঘরে আপনা আপনি এক টনটনে অনুভূতি সৃষ্টি হয়েছে মেয়েটির জন্য। কিন্তু এই মেয়ে এখনো বুঝল না স্বামীকে, শুধু বোঝে শাশুড়িদের আর ননদদের। শুধু শরৎকে বুঝতেই যত অনীহা মেয়েটির মাঝে। সেই কবে বিয়ে করেছে, আজও তার ঘরে থাকার নামটি মুখেও আনে না। শরতের ভীষণ রাগ হয় এখন আম্মার ওপর। এমন পুতুলের মতো ছোট্ট মেয়েটির প্রতি তার হঠাৎই কেমন এক লোভ লেগেছে, পুতুল বউয়ের মতো সংসারের লোভ। আম্মা কেন মেয়েটাকে নিজের ঘরে জায়গা দেয়? কেন বলে না নিজের ঘরে যাও মেয়ে, বরের সাথে থাকো? সে না হয় রেগে সেদিন বের করে দিয়েছিল ঘর থেকে, তাতে তো মেয়েটিরও দোষ ছিল। বিয়ের 4 দিন পেরিয়ে গেছে, তবুও রাত হলেই মেয়েটি কান্না জুড়ে দিত তার ঘরে থাকতে। রাত বিরাতে বউ ওভাবে কাঁদলে লোকে কি বলতো? সেজন্যই তো সে রাতে সে রূপসাকে টেনে নিয়ে মায়ের ঘরে রেখে এসেছে আর মাকে শাসিয়ে এসেছে। আম্মা, এই মেয়েকে যদি আমরা ঘরে আর কখনো পাঠাও তবে আমি বাড়ি ছেড়ে চলে যাব। তোর বউ তাইলে কই থাকবো? বিয়া তো বাপু নিজেই করছস। আমি কি কইছিলাম ওরে বিয়া কইরা উদ্ধার না করলে? ওর বাপ মাই কইছিল।
এ কথাতে শরতের বলার কিছু ছিল না। যা হয়েছে তার হঠাৎ সিদ্ধান্ত, তাই বাধ্য হয়ে আবার বলল, ওর কান্নাকাটি রোগ না সারা পর্যন্ত তোমার কাছেই রাখো। ঠিক সেদিন থেকে রূপসার ঘর হলো জয়তুনের ঘর। বিগত সময়ে রূপসার বাবা মা দুবার এসে মেয়েকে দেখে গেছেন, কিন্তু সঙ্গে নিয়ে যাওয়ার কথা কখনোই বলেননি। আজ সকালে ঘুম থেকে উঠে শরৎ এদিক ওদিক তাকালো, উঠোনে ঘরে সব দেখলো, কিন্তু রূপসা নেই। তার সময় হয়ে আসছে দোকানে যাওয়ার, কিন্তু নাস্তা খাওয়ার জন্য রূপসা ডাকেনি। শরৎ নাস্তার জন্য মায়ের ঘরে গেলে দেখলো সেখানে খাবার বেড়ে রাখা। হাতে সময় কম, তাই আর খোঁজাখুঁজি না করে সে খেতে বসলো। খাবার মাঝে জয়তুন এলেন ঘরে। তোর খাওয়া শেষ? দোকানে যাওয়ার আগে রূপসারে লগে নিয়ে যাইস। ও কোথায় যাবে আম্মা? ওর নাকি কিসের টিকা দিতে হইব একটা, অহন ওর বাপের বাড়ি নিবই কেটায়। শিফা কইল আমগো এলাকায় ডাক্তার হইব, ওখানেই দিয়ান। ও মুখে ওহ বললেও মনে মনে বলল, মহারানীকে ডাকো, এই উছিলায় একটু দেখাও হোক। আচ্ছা তাড়াতাড়ি আসতে বলো, আমার আবার কাজ আছে সদরের দিকে। তারা দেওয়ার ভাব করল শরৎ। জয়তুন বাড়ির এদিক ওদিক খুঁজেও কোথাও পেল না রূপসা আর আলতাকে। দুটোতে একসাথে বেরিয়েছিল উঠোনে, কিন্তু এখন কোথায় গেল সে তাদের না পেয়ে বলল, মনে হয় নকশির কাছে গেছে। শরৎ এবার বিরক্তির চূড়ান্তে। বর কাজে বের হবে জানে, তবু একটু চোখের সামনে থাকা যায় না? উচিত হতো বেটে খাটো লোকটার সাথে বিয়ে হলেই। বিড়বিড় করতে করতে শরৎ বাড়ি থেকে বেরিয়ে গেল। বেশি দূর না, বাড়ি থেকে মাত্র 40-45 হাত দূরেই কাঁচা রাস্তার এক পাশে বসে আলতা মার্বেল খেলছে, সাথে পাড়ারই কিছু বাচ্চা, আর আলতার পাশেই ওড়না লম্বা করে টেনে দাঁড়িয়ে খেলা দেখছে মেয়েটা। কি আশ্চর্য! কে বলবে এটা মাস্টার বাড়ির বড় ছেলের বউ? শরৎ এগিয়ে আলতাদের সামনে গিয়ে দাঁড়িয়ে একটু কেশে উঠল। আলতা মাত্র মার্বেলটা নিশানা করতেই শরতের কাশি শুনে মাথা তুলে তাকায়। রূপসাও পাশে তাকিয়ে শরৎকে দেখে একটু আতকে ওঠে। লোকটা কখন এসে পাশে দাঁড়ালো? এ বয়সেও তোর মার্বেলের নেশা আছে? কয়দিন পর যাবি ইউনিভার্সিটিতে, আর এখন গেদাগুলোর সাথে বসে খেলছিস? আর ও এখানে কেন? কিছু বলো না শরৎ ভাই, আমি অনেক জোর করে নিয়ে আসছি ভাবিকে। ভাবিও নাকি এই খেলা ভালো পারে। আর এই জন্য তুই এভাবে বাড়ির বাইরে এসে খেলবি? আর সঙ্গীও একটা নিয়ে আসবি ধরে? বাড়িতে কাজ নেই, কার কখন কি লাগে বলা যায়? শরৎ কথাটা বলতে বলতে ঘোমটার আড়ালে থাকা রূপসার মুখটা দেখার চেষ্টা করে, কিন্তু দেখতে পায় না। মেয়েটা একদম উল্টো ফিরে আছে কেন? আলতা বসা থেকে উঠে জবাব দেয়, কার কি নাকি তোমার? শরৎ ভাই, তুমি কি ভাবিরে খুঁজতে আসছো? আমি খুঁজতে আসবো কেন? আম্মা বললো টিকা দিতে নাকি যাবে, তো এমন রাস্তাঘাটে ঘুরলে কে নিয়ে যাবে? কথাগুলো বলার সময়ও শরৎ কেমন আর চোখে রূপসাকেই দেখার চেষ্টা করছিল। আলতা তা বুঝতে পেরে এক ঝটকায় রূপসাকে শরতের দিকে ফিরিয়ে দিল। আকস্মিক ঘটনায় ভয় পেয়ে গেছে মেয়েটা, চোখ মুখ একদম খিচে রেখেছে। সরাসরি বললেই তো হয়, বউরে না দেখে কষ্ট হচ্ছে। আমরা কিন্তু তোমার বউ নিয়ে পালিয়ে যাব না। তুই খুব কথা শিখেছিস তাই না? শুধু ঢাবিতে চান্স না পেলেই হলো, সব কথা তোর বেতের ডগায় মিলিয়ে পিঠিয়ে দেব। আর তুমি টিকা দিতে চাইলে গিয়ে তৈরি হও, আমার হাতে সময় কম। রূপসা চুপচাপ শরৎ আলতার কথা শুনছিল আর ভাবছিল আজ কি করা যায় লোকটার সাথে। রোজই সে কোনো না কোনো ঘটনা ঘটায় শরতের সাথে। এতগুলো মাসে কিশোরী এই মেয়েটি বর সংসার মোটামুটি বুঝে গেছে, তবুও তার মাথায় আলতারি মতো প্রাণ উচ্ছলতা আর দুষ্টু বুদ্ধিরা সারাক্ষণ ডালপেলা মেলে। ছোট থেকেই সে দুরন্ত স্বভাবের, কিন্তু শরতের গম্ভীরতাকে ভয় পায় খুব। এজন্যই তাকে এক ঘরে থাকার কথা বললেই কান্না জুড়ে দেয়। জয়তুন প্রায় তাকে এটা সেটা বলে ঘুমানোর জন্য পাঠাতে চায় শরতের ঘরে, কিন্তু মেয়েটা আগেই ভ্যা ভ্যা করে ওঠে। এ নিয়ে তার ভীষণ মনক্ষুণ্ণ হলেও জোর করতে পারে না, অল্প বয়সী মেয়ে বলে। তিনিও জানেন, মানেনও। যুগের সাথে নিয়মকানুনও বদলেছে অনেক এখন, আর তাদের মতো বিয়ে হলেই সংসার করতে হবে, স্বামীর সুখে বাচ্চা মেয়েকে বলি হতে হবে, সেই যুগ অনেক আগেই গেছে। তিনি আধুনিক নন, তবে মাস্টার বাড়িতে বিয়ে হয়ে আসার পর শিক্ষিত জগতের অনেক কিছুই শেখা জানা হয়ে গেছে। তাই তিনি আর এ বিষয়ে মাথা ঘামাতে চান না। ছেলে তার বুঝদার সময় হলে নিজেই বউকে নিয়ে যাবে। আফসোস তো শুধু মরার আগে নাতিপুতি দেখা নিয়ে।
রূপসার সাথে আলতাকেও নিয়ে গেল শরৎ। মনে মনে ভয় ছিল এই মেয়েকে একা নিয়ে গেলে কখন না আবার কান্না জুড়ে দেয়, কিন্তু তেমন কিছু হলো না। সরকারি স্কুলেই টিকা দেওয়া হচ্ছিল। রূপসার টিকা দেওয়া হতেই আলতা আবদার করলো আইসক্রিম খেতে যাবে। শরৎও আর বারণ করলো না। আম্মা জানলে হয়তো রাগ করবে না দুজনকে নিয়ে গেলে পাশের এক এলাকায় ক্যাফেতে। কর্মচারীকে দোকান খুলতে বলে সে রূপসা আর আলতাকে নিয়ে গেল সেখানে, যেখানে বছরখানেক আগে গিয়েছিল সোহা আর অনুকে নিয়ে। পুরনো দিনগুলো সময়ের সাথে ফিকে হয়ে যায়, তবে সেগুলোতে কিছু কিছু ভালো লাগা ঠিকই মিশে থাকে। শরতেরও মিশে আছে ঝাপসা কিছু ভালো লাগা। ঝাপসাই বটে, সোহাকে ভালো লাগতো, কিন্তু মনের উঠোনে তখনও অলির ঘন পদাচরণ, তাই সোহা কখনোই স্পষ্ট হতে পারেনি। কি আজব কারবার, কত বছরের চেষ্টা সোহার এক নিমিষে মিলিয়ে গেল রূপসার হঠাৎ আগমনে। তাজ্জব হয় শরৎ, তার সামনে বসে থাকা শ্যামকন্যা বাচ্চা একটা মেয়ে, যাকে বিয়ে করে শরতের চিন্তা হচ্ছিল এত ছোট মেয়েটাকে বউ ভাববে কেমন করে, অথচ আজ সেই মেয়েটিকেই কাছে পাওয়ার জন্য দুদণ্ড দুষ্টুমি খুনসুটির জন্য মন ব্যাকুল হয়ে আছে। মনে মনে কত চেষ্টা চলে মেয়েটিকে মনের আকুলতা বোঝানোর। শরৎ ভাই, এখানের মেনু কার্ডে আইসক্রিম নাই, শুধু হালিম, রুটি আর পরোটা। মুখ বাঁকিয়ে বলছে আলতা। সে তো আরও আইসক্রিম খাওয়ার লোভে এসেছিল, কিন্তু এখানে সেটা নেই। বাইরে আকাশ রোদ ঝলমলে, আজ কোথাও একটু মেঘের ভেলা নেই। নাস্তার সময় কখন পেরিয়েছে এখনো পেটে কিছু পড়েনি রূপসার, কিন্তু আলতার চক্করে আইসক্রিম খেতে এসে এখন বিপদে পড়ছে বলে মনে হচ্ছে তার। আগে নাস্তা কর, পরে আইসক্রিম কিনে দেব। রূপসার ভাবনায় ছেদ হয় শরতের কথায়। খুশি হলো সে, আলতাকে নাস্তার কথা বলছে, মানে এখন নাস্তায় খাবে তারা। রূপসা আর আলতা পাড়ারি স্কুলে টিকা দেবে বলে বোরকা বা খুব বেশি ভালো কিছু পরেনি, তবুও চালিয়ে নেওয়ার মতোই দুজনে জামা ছিল পরনে। কিন্তু রূপসা আর চোখে শরৎকে দেখে আরেকবার নিজেকে দেখল। লোকটা একদম সেজেগুজে শার্ট প্যান্ট পরে চুলগুলো নায়কদের মতো করে রেখেছে, আর তার অবস্থা, ঘুম থেকে উঠে মুখ ধুয়ে শুধু একটু ফেয়ার অ্যান্ড লাভলি মেখেছিল। এখানে আসবে আগে বললে কি হতো, সে না হয় একটু পাউডারও দিত মুখে, তাতেই সুন্দর ভাই বোনের মাঝে তাকে একটু সাদা সাদা দেখাতো। মন খারাপ হচ্ছে রূপসার। আলতার একদম দুধে আলতা রঙের গোলাপি বর্ণ, শরৎও একদম হলদে ফর্সা, মধ্যিখানে তার গায়ের রং কেন শ্যামলা। শরৎ খেয়াল করেছে মেয়েটির মুখের রুগ্ন ভাব। দ্রুত নাস্তার পর্ব শেষ করতে চাইছিল যেন বাড়ি ফেরা যায়। তার মনে হচ্ছে মেয়েটি খুশি নয় তার সাথে এখানে এসে। খাওয়ার মাঝে আলতার ফোন বাজলো। এখানে ভালো নেটওয়ার্ক আছে, তাই কল রিসিভ করতে সমস্যা হলো না, কিন্তু এত ভোরে শিশিরের কল। ভাই, এখানে নেট পাওয়া যাচ্ছে না, আমি একটু ওপাশে দাঁড়িয়ে দেখি কল করা যায় কিনা। শরৎ দেখেছে শিশিরের কল, তাই সেও মাথা নেড়ে যেতে ইশারা করলো। মনে মনে ভাবলো এই সুযোগ কথা বলার। আলতা উঠে যেতেই শরৎ বলল, পড়াশোনা করবে না? জি। শরতের দিকে না তাকিয়েই রূপসা বলল, তুমি তো ম্যাট্রিক পাস, তাই জিজ্ঞেস করছি সামনে কি করবে। রূপসা সবে রুটি ছিঁড়ে মুখে তুলতেই যাচ্ছিল, শরতের কথা শুনে হাত থেমে গেল। পড়াশোনা তার একদমই ভালো লাগে না। এমনিতেও আজকাল শাশুড়ি মা বকে ধমকে সন্ধে হলেই বই ধরিয়ে দেয়। সেদিন তো চাচা শ্বশুর নিজেই কলেজের বই নিয়ে এলো কার কাছ থেকে যেন, এখন আবার এই রাগী লোকটাও বলছে পড়ার কথা। রূপসার তো কান্না পাচ্ছে এখন। শরৎ আবার বলল, প্রস্তুতি নাও, সামনেই ভর্তি করিয়ে দেব। আর আম্মার ঘরে কতদিন থাকার কথা ভাবছো? লোকে তো হাসাহাসি করেনি। স্বভাব সুলভ কণ্ঠে কিছুটা গম্ভীরতা মিশিয়ে কথাটা বলেছে শরৎ। মনে মনে বলল, লোকে কিছু না বললে আমি তো বলবোই। চোখের সামনে আমার একমাত্র বউটা ঘুরে বেড়ায়, আমি তাকে একটু বাচ্চাদের মতো আদর করবো চেয়েও পারি না। বুড়ো হয়ে গেলে করবো নাকি এইসব? আলতা ফোন কানে চুপ করে আছে। শিশিরের ওখানে এখন রাতের শেষের দিক চলছে, এ সময় তার জেগে থাকার কথা না, অথচ সে কল দিচ্ছে দেখেই আলতার বুক ধুকপুক করছিল, কিছু হয়েছে ভেবে। সে ফাইনাল পরীক্ষা দেওয়ার পরও হোস্টেলেই ছিল এ কয়েক মাস। রেজাল্ট, অ্যাডমিশন সব মিলিয়ে আলতা সেখান থেকে পরশু বাড়ি আসতে পেরেছে। বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট পেয়ে তবেই ফিরবে নতুন করে হলে থাকার ব্যবস্থা করে। কিন্তু এখন শিশির ক্ষেপে আছে তার ওপর, কারণ
তাওহিদের ছোট ভাই তৌফিক। একটু আগের ঘটনা। আলতা ফোন রিসিভ করতেই শিশিরের প্রথম প্রশ্ন ছিল, তুই বাড়িতে এসেছিস কার সাথে? কি হয়েছে শিশির ভাই? যা জানতে চাইছি তার জবাব দে। তৌফিক ভাইয়ার সাথে। আর সেজন্য তোর বাবাকে বারণ করেছিস তোকে আনতে যেন না যায়? শিশির ভাই শোনো। কি শুনবো? তৌফিক তোর প্রেমে মজনু হয়ে গত 9 মাসে কি কি করেছে সেগুলো? শিশিরের কথার ধরন প্রচণ্ড অসংযত হচ্ছে তা বুঝতে পেরে আলতা কৈফিয়ত দিতে চাইল, কিন্তু সে তো এসব শুনতে রাজি নয়। আর আজকাল সে যে খুব ডেসপারেট আচরণ করছে তা বুঝতে পারে আলতা। হয়তোবা দূরে থাকায় সম্পর্কটা নিয়ে সে খুব আনসিকিউর ফিল করছে, কিন্তু আলতা খুব করে বোঝাতে চায় আলতা সবসময় তার। শিশিরও জানে আলতা তার, তবুও মন উতলা হয় সারাক্ষণ অজানা ভয়ে। তারই মধ্যে সে অনু আর তাওহিদের ব্যাপারটাতে আরও বেশি ভীত। যে অনু তাকে ভালোবাসে বলে ফিয়ন্সি তাওহিদের সাথে সম্পর্ক অস্বীকার করতে চাইছে, সেই অনু এখন লন্ডনে তারই সামনে টম নামের এক ক্লাস ফেলোর প্রেমে মজে গেছে। শিশির অনুকে যত দেখছে তত বিস্মিত হচ্ছে। এই অনুকে তার অচেনা লাগে। খোলাখুলি এ নিয়ে কথা বলেছে সে অনুর সাথে। অনুর জবাব ছিল, কায়া দেখলে মায়া বাড়ে। অনুরও মায়া জন্মেছে টমের প্রতি, কারণ টম আর অনু প্রতিবেশী। শিশির আর অনুর এখন সপ্তাহেও দেখা হয় না, ফোন কলে কথা হয় না নিয়মিত, আড্ডা হয় না পুরনো সময়ের মতো। শিশির জেনেছে তাওহিদেরও বিয়ের ঠিক, নতুন করে নতুন কারোর সাথে, তবে ছেলেটা এখনও অনুকে ভালোবাসে খুব, সে জানে। প্রায় খোঁজ নেয় তার কাছে অনুর, কিন্তু সে নিজেই তার বান্ধবীটির খোঁজ জানে না আজকাল। আর চোখের সামনে এমন মানুষগুলোর পরিবর্তন হুট করে শিশিরকে কেমন ভীত করে দিল আলতাকে হারানোর ভয়ে। মাস কয়েক আগেই সে জানতে পেরেছিল বাড়িতে হওয়া সেই ঝামেলার কথা, যার জন্য শরতের সাথে আলতার বিয়ের কথা হয়েছিল। মনের ভেতর ভয়গুলো ঠিক এভাবেই ঢুকেছে তার, নইলে শিশির এতটাও দুর্বল মনের ছিল না। আজ যখন তাওহিদ ভাইয়ের সাথে কথা হলো তখনই জেনেছে সে তৌফিক আলতাকে পৌঁছে দিয়ে গেছে তাদের এলাকায়। তৌফিক আলতাকে পছন্দ করে একথা তাওহিদই জানিয়েছিল। তার ভাই আলতার পেছনে ঘুরঘুর করে না, বুদ্ধি খাটিয়ে আলতাকে বন্ধুর মতো সহযোগিতা করে পাশে থাকছে। সে সতর্ক করলেও তৌফিক নিজের ভাইকে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সে আলতাকে নিজের করে ছাড়বে। তাওহিদ যথেষ্ট বুদ্ধিমান, চতুর ছেলে। বয়স, পেশা, বাস্তব অভিজ্ঞতা সব মিলিয়ে সে জেন্টেলম্যান। এসব টিনেজার টাইপ তর্ক চ্যালেঞ্জে গা ভাসানোর মতো বয়সও নেই। সে সরাসরি আলতাকে বুঝিয়েছে তৌফিককে প্রশ্রয় না দিতে। সেদিন আলতার সাথে তৌফিক অতটা পথ এসেছে জানতে পেরে তার মনে হলো মেয়েটা নিজের ভালো বুঝতে পারছে না, তাই আজ শিশিরকেই জানিয়ে দিয়েছে। আলতার কান্না পাচ্ছে এখন, শিশির ভাই তাকে ভুল বুঝছে। শিশির ফোন কেটে দিয়েছে রেগে। আলতা কেন বারবার একই ভুল করে? তাকে হাজারবার বলা হয়েছে বন্ধু বান্ধব, পরিচিত অপরিচিত সবার কথা, সব কিছুর কথা যেন সে শিশিরকে জানায়। দূরের সে শহরে তার আপন বলতে এক শিশিরই ছিল। এখন শিশির নেই, কিন্তু তার ছায়া হিসেবে অনেকেই আছে। ছায়া মানে আলোতে তাদের উপস্থিতি পাবে, আধার নামলে তো ছায়াও মিলিয়ে যায়। আলতার যদি কোনো বিপদ হয় তখন ছায়ারা না থাকলে কিভাবে সে নিজেকে রক্ষা করবে? এমনটা ভেবেই শিশির অস্থির থাকে সব সময়। আর আলতা কিনা নিজেই আজকাল বিপদ ডেকে আনছে। শিশির নারাজ হয়ে গেছে বুঝতে পেরে কান্না আসছে তার, কিন্তু এখন শরৎ ভাই আর ভাবির সামনে নিজেকে সামলে নিল। রোজ রাতে রূপসা থাকে জয়তুনের সাথে, এখন যুক্ত হয়েছে আলতাও। গ্রামে আসার পর আলতা দ্বিধায় ছিল সে মায়ের কাছে থাকবে নাকি তাকে বাবার বাড়ি যেতে হবে। 9 মাসের ছোট ভাইটা নিশ্চয় এখন মায়ের বুকে ঘুমায়। বছর আড়াই আগ পর্যন্ত সে বুকে জায়গা একমাত্র তারই ছিল। কিন্তু সময় বদলেছে, বদলেছে তার অবস্থান, বদলেছে মায়ের জীবনের প্রিয়দের জায়গা। কষ্ট হলেও তাকে সত্যিটা মেনে নিতে হবে, নিয়তিকে হাসি মুখে গ্রহণ করতে হবে। তার মায়ের জীবনে তার মতো আরও 2জন আপন মানুষ আছে এখন। নিজে থেকে তাকেই সরে আসতে হবে, নতুনদের জন্য ভাবতে কষ্ট হলেও সে বাস্তবতাকে গ্রহণ করেছে হাসি মুখে। এই দোটানাই ছিল তার কোথায় যাওয়া উচিত, আব্বা নাকি আম্মা। অথচ সকল দোটানার অবসান ঘটিয়ে দিল আহসান মামা। তার মায়ের জীবনের ফ্রেশতারূপী মানুষটা আবারও ফ্রেশতা রূপ নিয়ে
তাকে উদ্ধার করলো মানসিক টানাপোড়েন থেকে। সে ঢাকা থেকে আসার আগেই ঘোষণা হয়ে গেল আমার ভাগ্নি এসে এ বাড়িতে থাকবে। জন্মের পর থেকে যে বাড়িকে সে নিজের বাড়ি বলে জানে। নকশিয়ার আওলাদকে জানিয়ে দেওয়া হলো চাইলে 2-1 রাতের জন্য আলতা যাবে, তাদের কাছে এর বেশি নয়। তাই আসার পর থেকে আলতার দিন কাটছে 2 বাড়িতে, কিন্তু রাত কাটে চিরচেনা মাস্টার বাড়িতে জয়তুন মামির ঘরে। শিফা অবশ্য শিশিরের ঘরটাও গুছিয়ে বলেছিল, তুই এখানে থাক আলতা, দরকার হলে রাত আমি তোর সাথে থাকবো। আলতা থাকেনি সেখানে, সে রূপসা ভাবির সাথে রাতে গল্প করবে, আড্ডা দিবে, তবেই না ঘুমাবে। আজও তাই দুজনে বিছানায় বসে গল্প করছে অনেকক্ষণ ধরে। জয়তুন রাতের খাবার বাড়তে বাড়তে রূপসাকে বললেন, শরতের খাইতে ডাক দে রূপসা। আলতা আপু, একটু ডাক দিবা ওনারে? ভাবি, আবারও আপু বলছো? আর আমি কেন ডাকবো? তুমি যাও। মনে থাকে না? আচ্ছা, নাম ধইরাই ডাকবো, কিন্তু যাও না, ডাকো লোকটারে। আলতা চোখ বড় বড় করে বলল, লোকটাকে? তুমি আমার ভাইকে লোকটা বলছো? দাঁড়াও, এক্ষুনি বলছি আমি শরৎ ভাইকে। এই না না, বইল না আলতা আপা, আলতা আর কব না। রূপসার কথা শুনে আলতা খিলখিলিয়ে হেসে উঠল। মেয়েটা বড্ড অবুঝ এখনো। ইস, শরৎ ভাই কত পরিণত মনস্ক, আর তার কপালে। আচ্ছা যাও, ভাইকে ডাকো। আর ভাবি শোনো, ডাকার সময় ওগো বলে ডেকো। এ কি, আমি জানি না ভেবেছো? কাল রাতে শরৎ ভাই দোকান থেকে আসার আগে যা করেছো আমি কিন্তু দেখেছি। কি সুন্দর সিনেমার নায়িকাদের মতো ভাইয়ার শার্ট নিয়ে কত রং ঢং করলে বলবো। আলতা আপু না, আলতা বইল না, এগুলোতে এমনিতেই। রূপসা লজ্জা পাচ্ছে। কাল তো সে যা করেছে সব লুকিয়ে। শরৎকে নীল শার্টে খুব সুন্দর লাগে সে দেখেছিল, আর তাই তো সে ওই শার্টটা খাটের ওপর দেখতেই ছুঁয়ে দেখেছে। ছবির নায়িকাদের মতো সেটা জড়িয়ে ধরে বলেছিল, ওগো শোনো, তুমি এত চুপ করে থাকো কেন? হাসো না একটু। আচ্ছা, তোমাকে একটা চুমা দেই, তাহলে কি হাসবা? কিন্তু আলতা এসব শুনল কি করে? সে তো খুব ধীরে ধীরে বলেছিল, রোজ সকালে দোকানে যাওয়ার সময় জানালায় কিংবা টিনের গেটের সামনে দাঁড়িয়ে তাকিয়ে থাকা, রাতে ঘরে ফিরতেই বিছানা পরিপাটি, টেবিলে পানি ভর্তি জগ গ্লাস, প্রতি 2-3 দিন অন্তর অন্তর ঝকঝকে পরিষ্কার কাপড় চোপড়, আর প্রতি সপ্তাহে একটা করে নতুন নতুন বিস্বাদ খাবার, সবটাই যে শ্যামরঙা মেয়েটার কম্য, তা কি শরতের অজানা? একদমই নয়। সে জানে ওই হাঁটুর বয়সী রূপকন্যাও তারই মতো করে তার প্রতি আসক্ত হচ্ছে অথবা হয়েই গেছে, কিন্তু তার ভেতরের ভয় ভীতিটা যে আজও তাদের এক হতে বাদ সাধছে। বয়সটা তো এখনো 25-26 রয়ে যায়নি। সমবয়সীদের সকলেরই ছেলে মেয়ে এখন প্রাইমারিতে ভর্তি হয়ে গেছে। এই তো কালই দেখা হলো ও পাড়ার সাইফুলের সাথে। শরতের সাথেই পড়াশোনা করেছিল। সাইফুলের মেয়ে নাকি ক্লাস 4-এ পড়ছে, আর এদিকে শরৎ আজ অবধি ফুলসজ্জাই হলো না। পুরুষ মানুষ বিয়ের আগে যতটা ধৈর্য দেখাতে পারে, বিয়ের পর বউ থাকাতেও কি ততটা আদৌ সম্ভব? শরৎ নিজেকে নিয়েই উপলব্ধি করছে তা অসম্ভব, কিন্তু উপায়ও তো কিছু পাচ্ছে না। কাল রাতে আলতার খুনসুটি হোক বা বাদরামো, যাই বলুক না কেন, তাতে একটু সুযোগ পেয়েছিল শরৎ নিজেরই বউটিকে একটু আদর করার। আজ তাই মন বড় বেহায়া হয়ে আরেকটু কাছে চাইছে রূপকে। কাল রাতে শরৎ যখন খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিল, তখন মনে পড়ল সে মোবাইলটা আম্মার ঘরে রেখে এসেছে। দরজা তার ভেজানোই আছে, তাই চেঁচিয়ে মাকে ডাকলো, আম্মা, আমার মোবাইলটা একটু পাঠান তো। আম্মার ঘরে আলতা রূপসা দুজনই আছে, তাই সে বলেছিল মোবাইলখানা দিতে। আলতা আসেনি, রূপসাকে দিয়ে জোর করেই পাঠিয়েছিল এ ঘরে। রূপসা ঘরে ঢুকে ফোনটা শরতের হাতে দেওয়ার আগেই আওয়াজ পেল দরজা লাগানোর। বাইরে থেকে কেউ দৌড় বন্ধ করে দিল। আতকে উঠে রূপসা, তবে শরৎ বুঝতে পারল কাজটা আলতা করেছে। খাটের সাথে হেলান দিয়ে বসে আছে শরৎ। সামনেই দাঁড়ানো তার ভীত সন্ত্রস্ত কিশোরী বউটি কেমন সংকুচিত হয়ে যাচ্ছে। হাসি পেল খুব করে। তার মন বলল একটানে বুকের উপর ফেলে দেই, কিন্তু মস্তিষ্ক বিবেক বুদ্ধি নিয়ে চলে। তাই আলতো করে রূপসার হাত টেনে বসিয়ে দিল খাটের ওপর। ছটফট করতে লাগলো মেয়েটি, তবুও শরৎ ছাড়ল না হাত। তাকাও তো আমার দিকে। রূপসা তাকায় না। শরৎ আবারও বলে, তাকাতে বলেছি না? ভয় হয় এবার, তাই চোখ তুলে তাকায়। এই বুঝি প্রথম হলো শুভ দৃষ্টি তাদের।
দু চোখ মেলে কাছ থেকে একে অপরকে দেখার এটাই ছিল প্রথম ক্ষণ শরৎ রূপসার। এরপর শরৎ বলল, রূপসা শুনে গেল। আমাকে দেখলে পালাও কেন এমন? বিয়ে হয়েছে, একসাথে থাকতে হবে, সংসার সন্তান সবই তো করতে হবে। এভাবে পালাই পালাই করলে কি করে চলবে? এটুকু বলেই শরৎ হাত তুলে রূপসার ঘাড়ে রেখতে যাচ্ছিল। বোকামে ভয়ে আচমকা বসা থেকে দৌড় লাগালো, কিন্তু তা দরজা অবধি। শরতের ভীষণ হাসি পেল। নিঃশব্দে হাসা ছেলেটা তখন উচ্চ শব্দে হেসে আলতাকে ডাকলো। আলতা, দরজা খুলে দে। পাজি লোক, এখনই আমার অন্তরটা বাহির হইয়া যাইত। বিড়বিড় করতে লাগলো রূপসা। ততক্ষণে শরৎ তার পেছনে এসে দাঁড়িয়েছে। আলতা দরজা খুলছে না দেখে রূপসা হাত তুলল দরজা ধাক্কাতে। শরৎ আর তা করতে দিল না, উল্টো হাতে রূপসাকে টেনে দরজার সাথে দাঁড় করিয়ে কপালে চুমু খেয়ে নিল। ঠোঁট জোড়া স্পর্শ করার অভিপ্রায় নিয়ে মাথাও কিছুটা নামিয়েছিল। তখনই আওয়াজ পেল দরজার কড়া খুলেছে বাইরে থেকে। শরৎ সরে গেল রূপসার সামনে থেকে, আর মেয়েটা তখনও জমে থাকা বরফের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। কালকের এই দৃশ্যটা মনে পড়তেই মনটা বড় আকুপাকু করছে তার আজও। তারপরই মনে পড়ল আজ তো একটু পরই আলতা রওনা দেবে ঢাকার পথে। তখন রূপসাকে দেখা তার জন্য আরও মুশকিল। আলতাটা ছিল এতদিন, তাই সকাল বিকেল নিয়ম করে ঘুরতে যাওয়ার বাহানা করে রূপসাকে দেখতে পারত। রাত বাজে 9টা। বাড়ির গেটে অটো দাঁড়িয়ে আছে। আহসানুল্লাহ তৈরি, সে ব্যাগ নিয়ে অটোতে বসেছে, কিন্তু আলতাই এখনো বের হচ্ছে না। মা মামিরা বিদায় না দিয়ে মেয়েটাকে ধরে সাবধান সতর্ক করতে গিয়েই দেরি করে দিচ্ছে। আহসান এবার তাড়া দিল, তোমরা কি এবার ছাড়বে ওকে? রাত বাড়ছে না? আহসানের তাড়া পেয়ে আলতা বের হয়ে এলো। তার পাশেই নকশি, শিফা, জয়তুন আর পেছনে রূপসা দাঁড়িয়ে আছে। আলতা সবার কাছে বিদায় নিয়ে অটোতে উঠে বসলো। আওলাদ দাঁড়িয়ে মুখটা একটুখানি হয়ে আছে। একদিন যে সন্তানের কথা তার জানাই ছিল না, এখন সেই সন্তানের জন্য তার মন পড়ে খুব। এবারও অ্যাডমিশন পরীক্ষা দিয়ে আলতা গ্রামে আসতেই আওলাদ নিজের কাছে নিয়ে গিয়েছিল। তার বউটা বড় পাজি। মেয়েটা দুটো দিন ছিল, দুদিনই রান্নাবান্না করেছে যাচ্ছে তাই। কত করে বোঝালো মেয়েটা আমার বেশি দিন থাকবে না, একটু খাতির করে দে। মহিলা শুনল না তার এক কথা। সতীনের মাইয়ার অত খাতির করতে পারুম না, মাস শেষে কারি কারি টাকা দেন, হেইডাই বহুত। আলতা অবশ্য এ নিয়ে মাথা ঘামায়নি। সে বুঝতে শিখেছে সমাজ, পরিবার আর আপনজনের মধ্যে ব্যালেন্স রাখাটা। সে বাবার চোখের সামনে হাসি খুশি থেকেছে দুটো দিন, তাতে কি? আওলাদ ঠিক বুঝতে পেরেছে মেয়ে ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে, তাই আর জোর করেনি বেশি দিন থাকতে। আলতা চলে এসেছে আহসানের কাছেই। বলতে নেই, মাও কখনো কখনো একের অধিক সন্তানের মাঝে সমতা রাখতে হিমশিম খায়, তা যেন আহসানের খুব করে জানা। তাই আলতার যখন হোস্টেল ছাড়ার কথা হলো, সেদিনই হঠাৎ সে গিয়ে হাজির হলো জহিরের বাড়িতে। নকশি বাচ্চাকে গোসল করিয়ে খাওয়ানোতে ব্যস্ত। আহসানকে বসতে বলল। আহসান পুরো 1 ঘন্টা বসেছিল সেখানে। তার পুরোটা সময় নকশি আর জহিরকে দেখেছে, এবং তার ঠিক তখনই মনে হয়েছিল তার উপলব্ধি সঠিক। একটা মা একের অধিক সন্তানদের মাঝে সব সময় সমতা রাখতে পারেন না, তার পেছনে অবশ্য যথেষ্ট কারণ থাকে। আর এই বয়সে, ঠিক জীবনের 17-18 বছর পেরিয়ে এখন এসে তার একার জন্য থাকা কোলটাতে ভাগ দেখে একটু একটু করে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। হতো না যদি তার বাবা আর মায়ের ঘর একটা দেখত, যদি তার বাবা মা আর ভাইটা মিলে একটা পরিবার হতো, তবে আলতার কাছে সবটা স্বাভাবিক মনে হতো। কিন্তু এখন বাবাহীন মায়ের উদরের একমাত্র সন্তান হয়ে কেটেছে তার শৈশব কৈশোরের শুরু। এখন মায়ের জীবনে জহির আর তার সন্তান আলতাকে অসহায় করে দেবে, তাই আহসান নিজ মনে যে সিদ্ধান্ত নিয়ে নকশির কাছে এসেছিল তাই অকপটে উপস্থাপন করল। সে জানিয়েছিল আলতা বাড়ি এলে তাদের বাড়িতেই থাকবে, আওলাদ কিংবা নকশির ভাগাভাগি করে নিজেদের কাছে যেন রাখার আবদার না করে। নকশি প্রথমে অবাক হয়ে জোর করে বলেছিল কেন থাকবে না, মা ছাড়া সে কার কাছে থাকবে। আহসান বোঝাতে ভুল করেনি, বরং স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে আলতা হতে পারে এ বাড়ি থাকতে স্বচ্ছন্দ বোধ করবে না, আবার আওলাদের বাড়িতেও না, কিন্তু তার জন্ম থেকে বেড়ে ওঠা মাস্টার বাড়িতে সেখানে থাকতে তার কিছুতেই সংকোচ হবে না, বরং এখানে জহির আর আওলাদের বাড়িতে তার স্ত্রী দুদিকেই
সে একটু হলেই অস্বস্তি নিয়ে থাকবে। তার চেয়ে ভালো আহসান নিজের ঘরে রাখবে। একটি মাত্র ভাগ্নিকে সে নিজের কাছে রাখতে একটুও সমস্যায় পড়বে না, বরং শিফা আর ভাবিও বেশ আহ্লাদে রাখবে। আহসানের এসব কথা শুনে নকশির মুখ ভার হয়েছিল প্রথম প্রথম, অথচ আলতা আসার পর সে নিজেই ঠিকঠাক সময় দিতে পারছিল না। বাচ্চার দেখাশোনা, সংসারের কাজকর্ম, জহিরের প্রয়োজন সব মিলিয়ে আলতার প্রতি নজর দিতে একটু তো ফাঁক রয়েই যাচ্ছিল। আলতাও ছোট্ট ভাইটিকে পেয়ে খুব খুশি হয়েছিল, কিন্তু মায়ের সাথে যে সূক্ষ্ম দূরত্ব সেটাও তাকে আঘাত করছিল। এরপর সে ইচ্ছে করেই দুরাত মায়ের সাথে থেকে চলে গেল মামিদের কাছে। শিফা তাকে শিশিরের ঘরে থাকতে দিয়েছিল, একা বলে জয়তুন আবার নিজের কাছে রেখে দিল। মাস দেড়েকের বেশি সময় আলতা গ্রামে কাটিয়ে গেছে, পুরোটাই ছিল শিশিরদের বাড়িতে। এই এতগুলো দিন সে গ্রামে থেকে উপলব্ধি করলো তার মামা বদলায়নি, মামিরা একই আছে। শরৎ ভাই, পাড়ার লোক, এমনকি শিশিরদের ঘরের পিছের শিউলি ফুলের গাছটাও ঠিক আগের মতোই আছে। শুধু বদলে গেছে একটি মানুষ, মা। তার জীবনে এই একটি শব্দই ছিল সবচেয়ে আপন, একমাত্র আশ্রয়স্থল। কিন্তু এবার গ্রামে এসে তার মনে হলো সব একই আছে, শুধু তার আশ্রয়স্থলটা বদলে গেছে। বাবাকে নিয়ে তার জীবনে আহ্লাদ নেই, তবে মায়া আছে। বাবা তার জন্য আগে কিছু করতে পারেনি, কিন্তু এখন দায়িত্বের সবটা উসুল করতে চেষ্টা করছেন। কিন্তু মা, সে চায় তার মা তার জন্য জীবনে যতটা ত্যাগ করেছে তার দ্বিগুণ পেয়ে যাক। কিন্তু তার সাথে যে দূরত্ব তৈরি হবে, এমন পাওয়া মায়ের না হোক। মা ছাড়া যে দুনিয়াটাই অন্ধকার তার। আলতার গন্তব্য এবার সাভারে, আর তার থাকার জন্য যে জায়গা তা পাওয়া গেছে তাওহিদের মাধ্যমে। কথা ছিল শরৎ আসবে এবার আলতার সাথে। দূরে থেকেও আলতার ভবিষ্যৎটাকে আলোয় ভরিয়ে দিতে পরিশ্রমের ত্রুটি নেই শিশিরের। ভালোবাসার মানুষটির সকল প্রয়োজন, চাওয়া পাওয়া যেন দূর থেকেই সে পূরণ করতে প্রস্তুত। আলতা চান্স পেয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুওলজিতে। এদিকে তার 3টে টিউশনি নতুন জোগাড় হয়েছে সাভারেই। আব্বার কাছ থেকে টাকা নিতে এখন তার বিবেকে বাধে খুব। তার ওপর এখন খরচ দ্বিগুণ বেড়েছে। হয়তো আব্বা আর আম্মা দুজনের পক্ষে খরচটা সাধ্যের বাইরেও হতে পারে, তাই নিজের জন্য তাকে ভাবতেই হবে। আগেও টিউশন করেছে, কিন্তু তখন তো তার টাকাগুলো সব জমা করত শিশিরের খুলে দেওয়া ব্যাংক অ্যাকাউন্টে। এবছর থেকে হয়তো আর জমা হবে না কিছুই, তবুও চলতে পারলেই হলো। আহসান প্রথম দিনই আলতাকে তার নতুন বাসায় রেখে প্রথমেই তার রুমমেট এবং বাড়িওয়ালার সাথে কথা বলেছে শিশিরের কথা অনুযায়ী তাওহিদের সাথেও, কিন্তু ব্যস্ততার জন্য তাওহিদ দেখা করেনি। সাবলেট বাসা নেওয়ার বুদ্ধি তাওহিদেরই ছিল। আলতা টিউশনি করে বলে, হলে উঠলে নির্দিষ্ট সময়ের মাঝে তাকে রুমে ফিরতে হবে। শিশিরের সাথে কথা বলে তাওহিদ 2 রুমের ফ্ল্যাট ব্যবস্থা করে দিল। আলতার সাথে আরও 3 জন যুক্ত হলো। তার মাঝে আলতা খুশি হলো টুম্পাকে পেয়ে। দুজনের একই সাথে একই ভার্সিটিতে চান্স পাওয়া সৌভাগ্যই বটে। প্রতি রুমে 2 জন থাকবে, তাই আলতা টুম্পাকে আর টুম্পাও আলতাকে পছন্দ করে নিল। আহসান পুরো এলাকাটা ঘুরে ঘুরে দেখে গেল, ইউনিভার্সিটিতেও গেল, সেই সাথে ডিপার্টমেন্ট হেডের সাথে সুযোগ পেয়ে আলাপ করে এলো। আলতা সারাদিন মামাকে দেখলো আর অবাক হলো। এক সময় সে প্রশ্ন করে বসলো, এত কিছু কি করে চেনেন মামা? এত কই চিনলাম, শুধু এই বিশ্ববিদ্যালয়ের আশপাশটাই যাচ্ছে না, এখানকার ভিপি, প্রফেসর আর বিভিন্ন পদের কর্মচারীদের তো চিনিই না। আশপাশটাই কি করে চেনা? আপনি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন? কিন্তু সারাক্ষণ তো সেখানেই থাকতাম না। বন্ধু বান্ধবরা মিলে এখানে কত এসেছি, আর কত স্মৃতি জমে আছে এলাকায়ও। আলতার প্রশ্নে পুরনো স্মৃতি রোমন্থনে মন চঞ্চল হয়ে উঠেছিল আহসানের। সন্ধ্যার পর আলতাকে তার রুমে পাঠিয়ে আহসান নিজেও রওনা দিয়েছে। তোর এখানে টিউশনি করতে সমস্যা হয় না? একটু একটু হচ্ছে, কিন্তু আগামী মাস থেকে তো কোচিং সেন্টার জয়েন করব, আর হবে না। হাসি মুখে জবাব দিল আলতা। শিশির ক্যামেরার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। গোলাপি গালগুলো কেমন ফ্যাকাশে লাগছে, চোখের নিচে রাত জাগা আর পরিশ্রমের চিহ্ন। রাত জাগাটা অবশ্য তার জন্যই বেশি হয়। সাভারে এসে আলতার টিউশনের ঝামেলা কমে যাওয়ার কথা ছিল, অথচ এখন সেটা বেড়ে গেছে 2 স্টুডেন্টের জন্য। প্রত্যেকেরই বিকেল থেকে রাত 8টার মধ্যে সময় দেওয়া হয়েছিল। হুট করেই একজনের স্কুল কোচিং বিকেলে পড়ে গেল, তার জন্য সময় বদলে সকালে করে নিতে হলো। আরেকজন সন্ধ্যা 7টায় পড়তো, এখন পড়বে 8টা থেকে।
মানে আলতার বাড়ি ফিরতে 9:30 পেরিয়ে যায়। তারপর আবার রান্না খাওয়ার ঝামেলাটা এখন নিজের ওপর হলে উঠতে পারলে এ নিয়ে চিন্তা ছিল না, কিন্তু সেখানে অন্যান্য অসুবিধা তো আছেই। আমার এই বছরের টার্ম শেষ হতে আর মাত্র 15 দিন। দোয়া করিস যেন পরিশ্রমের সুফল পাই। ইনশাআল্লাহ। বলেই আলতা আবার বলল, তুমি আর 1 বছর পরই দেশে ফিরবে তাই না? তুই কি চাস? শিশিরের প্রশ্ন শুনে আলতা ভ্রুজোড়া উঁচিয়ে তাকায়। আমি যা চাই তা দিয়ে কি হবে? তোমার তো 2 বছর থাকার কথা। তুই বললে 2 দিনেই চলে আসবো। মুচকি হাসছে শিশির, তা দেখে আলতার ক্লান্তি যেন হাওয়ায় মিলিয়ে গেল। পড়া শেষ করে এসো, তবে অপেক্ষা তো করছি। তোর অপেক্ষা যে বড্ড লম্বা হতে চলছে রে আলতা, মনে মনে একথাই বলছে শিশির। তার পক্ষে পড়া শেষ করেই দেশে ফেরা সম্ভব নয়। কয়েক মাস যাবৎ একটি কফি শপে কাজ করেছে, এখন একটা 5 স্টার হোটেলে জব পেয়েছে। একটু একটু করে টাকা জমিয়ে গত মাসে শিশির ল্যাপটপ কিনেছে। অস্ট্রেলিয়ান এক ফ্রেন্ডের মাধ্যমে সে বিভিন্ন অনলাইনে কাজও করছে। এদেশে তার পড়ার স্বপ্ন পূরণ করতে মা বাবা যে সম্পদগুলো এক নিমেষে শেষ হয়েছে তা একটু একটু করে আবার গড়ে তবেই না ফিরবে সে। তার উপর তার প্রিয় সখীর জন্য তো কত কি নিতে হবে, কাছের আপন মানুষগুলোর জন্য কি না নিয়ে পারবে? এসব তো ছাত্র শিশির নিতে পারবে না। অবশ্যই তাকে সুযোগ বুঝে নিজেকে এখান থেকেই প্রতিষ্ঠিত করার পথ সুগম করে যেতে হবে। আলতার সাথে রোজ রোজ কথা হয় শিশিরের, তাদের মধ্যকার সম্পর্ক এখন একদমই স্বাভাবিক প্রেমিক প্রেমিকার মতো। কোথাও কোনো কমতি নেই দুজনের যত্ন ভালোবাসায়, আর সেই ভরসাতেই যেন শিশির নিজের মতো কিছু সিদ্ধান্ত নিয়েছে। সম্পূর্ণ ফোকাস পড়ায় রেখেও সে এদিক ওদিকের সময়গুলো কাজের ক্ষেত্রে ব্যয় করছে। এতে করে আলতার সাথে তার কথা বলার সময়টা হয়েছে মধ্যরাতের পর, যার দরুন আলতার চোখে মুখে ক্লান্তি। নকশির দিনগুলো কাটছে ছোট্ট ছেলের পেছনে ব্যস্ততায়। আগে প্রায় রোজই জহিরের বাড়ি না থাকার সময়টুকু সে চলে যেত ভাবিদের কাছে, কিন্তু এখন আর সেই ফুরসত নেই। ছেলেটা হাঁটতে শিখেছে টুকুর টুকুর করে, সারাদিনই বাড়িতে হেঁটে বেড়ায়, কখনো কখনো শরৎ এলে চলে যায় তার সাথে। ছোট্ট বাচ্চাটার খাওয়া পড়া তার আদর যত্নের সময়টুকুতেই নকশি হুট করেই মন খারাপ হয়ে যায়। মনে পড়ে আলতার ছেলেবেলা কতটা কষ্ট পেয়েছে তার ওইটুকুনি মেয়েটা। দুধের বাচ্চাটাকে রেখে দিনভর স্কুল টিউশন আর নিজের পড়ায় সে মেয়েটাকে ঠিকঠাক বুকের দুধটুকুও দিতে পারত না। পরিস্থিতি তাকে মাতৃত্বের সকল স্বাদ আস্বাদনের সুযোগ দেয়নি। এখন ছেলেটার যত্ন আত্তি করতে গেলেই তার অশ্রুজলে গাল ভিজে ওঠে প্রতিবার। কি দুর্ভাগায় না তার আলতাটা, আর তাই দিনরাত সে ওপরওয়ালার কাছে মেয়েটার সুখ কামনা করে। মেয়েটা তার আজও কি দুঃখ পাচ্ছে না? এবারও যখন অ্যাডমিশন পরীক্ষার পর এলো মেয়েটা, তখনও কি পেল মাকে নিজের করে? সে তো একটুও সময় দিতে পারেনি। পাখির পালকের মতো কোমল মেয়েটার জীবন কত যে শক্ত হয়ে উঠেছে, মা হয়ে সে কি টের পায়নি? পেয়েছে, অবশ্যই পেয়েছে। নকশি তবুও ইচ্ছে করে এড়িয়ে গেছে। একবার যখন শক্ত হয়েই গেছে, তবে আরও হোক, নিজেকে গড়ে তুলুক নিজের মতো করে। তৈরি হোক তার নিজের একটা অবস্থান, যেখানে কোনো বিপদ, কোনো অসহায়ত্ব আলতাকে দ্বিখণ্ডিত করবে না, যেমনটা তাকে করেছিল আওলাদের পরিবার। নিজের জীবন থেকে পাওয়া শিক্ষাই তাকে কঠিন করে দিয়েছে, কিন্তু তার এখন ভাবনার দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে জহিরের কথাগুলো। কাল রাতে খেতে বসে জহির প্রশ্ন করেছিল,